নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম যারা দেখছেন তারা অনেকেই জানেন যে আয়ুর্বেদ কি করতে পারে আর কি করতে পারে না। এতদিনের প্রোগ্রামে মানে মোটামুটি 2023-এর শেষ দিক থেকে অনুষ্ঠান শুরু হয়, পুরো 24 এবং 25 আজকে জুন মাসের 11 তারিখ। তো মানুষের মনের ভেতরে থাকাই প্রশ্নের উত্তর আয়ুর্বেদ চিকিৎসা এবং তার চিকিৎসকরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ব্যানারে তারা প্রমাণ করবার চেষ্টা করছেন প্রতি মুহূর্তে। এটা ভাবার কোনো কারণ নেই যে এনবিপি বলছেন যে উই আর দ্য বেস্ট, বাট এনবিপি এটা বলছে যে উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমরা আমাদের সেরা চেষ্টাটা করতে চাই, আমরা আমাদের সেরা প্রচেষ্টাটা করতে চাই। এবং এটা কোনো ব্যক্তিগত উদ্যোগে কোনো কমপ্লিমেন্ট নয়, এটা সবার একটা যৌথ মিলিত প্রচেষ্টা, যার ফলে তার বেস্ট রেজাল্ট পাচ্ছেন কারা, তার নির্যাস যেটাকে বাংলায় বলে সেটা পাচ্ছেন কারা, আপনারা। যদি খুব ভালোভাবে কোনো একটা শাস্ত্রের এক্সট্র্যাক্ট না বার করা যায়, অর্থাৎ রস আস্বাদন যদি না করা যায়, তাহলে সেই শাস্ত্রের গুণ এবং দোষ বোঝা সম্ভব নয়। আজকে যারা দীর্ঘদিনের সুগার পেশেন্ট, যারা দীর্ঘদিন হাই প্রেশারে ভুগছেন, যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, যারা আরও নানানবিধ রোগে আক্রান্ত, তারা আজকে বুঝতে পারছেন যে আয়ুর্বেদ চিকিৎসা একটা ফল আমাদেরকে দিতে পারে। ঠিক সেরকমই একটা সমস্যা হচ্ছে পার্কিনসন। অন্যান্য প্যাথিতে হয়তো আমি ভুল হতে পারি অথবা সঠিক, অন্যান্য প্যাথিতে পার্কিনসনের সেই অর্থে কোনো সমস্যার সমাধানের কোনো রাস্তা নেই। ওষুধ খাওয়া যেতে পারে টেম্পোরারি সাস্টেনশনের জন্য, টেম্পোরারি অর্থাৎ আপাত প্রতিরোধের জন্য, ফর দ্য শর্ট টাইম বিং, অল্প সময়ের জন্য। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বলছে যে পার্কিনসন নামক রোগটার আয়ুর্বেদ চিকিৎসা আছে। খুব স্বাভাবিক, এটাই আপনাদের জানতে ইচ্ছে করছে এখন যে কি ধরনের চিকিৎসা আছে আয়ুর্বেদে, যেটাকে নিয়ে আপনারা আজকের অনুষ্ঠান করতে বসেছেন লাইভ প্রোগ্রামে। আপনাদের ফোনও আমরা নিতে পারবো আজকে। তো কাজেই একটা ডিরেক্ট ইন্টারাকশন আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে, আমার রেসপেক্টেড গেস্টের সঙ্গে হবে, এটা যেমন ঠিক তেমনিভাবে যারা পার্কিনসনের রোগী নন, তারাও জানতে চাইছেন যে পার্কিনসন রোগটা সম্পর্কে আরও আরেকবার আমাদেরকে জানানো হোক যে কি রোগটা, এবং একটা রোগ থাকলে তার একটা ভয়াবহতা থাকবে, একটা আমি কি বলবো, একটা ক্ষতির জায়গা থাকবে, যে কোনো একটা রোগ হলো এর ফলে এই ক্ষতিটা হতে পারে, তার ম্যাক্সিমাম এফেক্ট কি পড়তে পারে, তার ওয়ার্স্ট দিকগুলো কোনগুলো, সব থেকে খারাপ কি হতে পারে। আমি কি একে টলারেট করতে পারি এই রোগটাকে, যে ঠিক আছে হচ্ছে আমি রেখে দিলাম, ওষুধ খাচ্ছি বা কিছু, এর সমূল সমাধান করছি না, হতে পারে এটা। যদি আমি সেরকম মানসিকতা নিয়ে থাকি তাহলে আমার কি ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন লাইভ প্রোগ্রামে। আপনারা ফোনও করতে পারবেন, তবে প্রথম আগে আপনাদেরকে জানাই পার্কিনসন সম্পর্কে, কী এই রোগ, কেন হয়, কাদের হয় এবং তার চিকিৎসা কী আছে। স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে আজকের অনুষ্ঠান। খুব সিম্পল বিষয়, নামটা পার্কিনসন, রোগটা ক্ষতিকর হতে পারে, কিন্তু আমরা তো সংস্কৃতিপ্রিয় মানুষ, আমরা আবার ওই মিউজিকের পারকাশনের কথা মনে করছি আর কি। একদমই, তার সাথেও কিছুটা সম্পর্ক রয়েছে পারকাশনের সাথে। একদম। আচ্ছা, কারণ পার্কিনসন যে রোগটা আজকে আলোচনা করব বলেছি, পার্কিনসন রোগটা হচ্ছে আমাদের আয়ুর্বেদে বলা হয় কম্পবাত। কম্পবাত কেন বলা হচ্ছে? কম্প মানে হচ্ছে একটা কাঁপুনি থাকবে। আচ্ছা, তো সেই কাঁপুনিটা কীরকম হবে? একটা আমাদের পার্কিনসন রোগে একটা গেটের নাম বলা হয়। গেট মানে এক একটা মানুষের এক একটা পশ্চার, মানে সেটা নিউরোলজিক্যাল যদি কোনো প্রবলেম হয় তার কীরকম পশ্চার হবে, পশ্চার মানে দেখতে কীরকম আকৃতি, অবয়ব। তো সেরকমই পার্কিনসন পেশেন্টদের যে গেটটা থাকে সেটাকে বলা হয় ডান্সিং গেট। ডান্সিং কথাটা কেন এসছে, এই যে কম্প বা ডান্সিং, কারণ এই রোগে যারা আক্রান্ত তারা কিন্তু এমনভাবে তাদের হাত পাগুলো চলে বা শরীরটা এতটাই নড়ে মনে হচ্ছে সেই ব্যক্তিটি নাচছে বা সেই নাচের মতো ভঙ্গি করছে, হাত পাগুলো প্রচণ্ড ট্রিমার হবে। তার যে কারণটা, এই যে মেন কারণটা কেন আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে, আমরা বলতে পারছি কেন এই আয়ুর্বেদের চিকিৎসা করে আপনারা সুস্থ হচ্ছেন। কারণ একটা জায়গায় যখন অল্টারনেটিভ যে আমরা ট্রিটমেন্টটা করি আয়ুর্বেদিক ছাড়া, যে কোনো প্যাথিক ট্রিটমেন্ট, তাতে কিন্তু আপনাকে রোগটাকে আটকাচ্ছে, তারা রোগটাকে ঠিক করছে না।
বা এরকমও অনেক পেশেন্ট রয়েছেন যারা 7 বছর 10 বছর ভুগছেন। পার্কিনসন মেনলি হচ্ছে এক ধরনের জেরিয়াট্রিক প্রবলেম, মানে একটা বয়সজনিত একটা সমস্যা। একটা সার্টেন এজের পর অ্যাবাভ 50 বা অ্যাবাভ 60 এই রোগটা দেখা যাচ্ছে। আমাদের ব্রেনে মিড ব্রেন, আমাদের ব্রেনে কতগুলো পার্ট রয়েছে, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তো সেরকম মিড ব্রেনে সেলাটানসিয়ার একটা গহ্বর থাকে, মানে একটা জায়গা থাকে, সেইখান থেকে আমাদের ডোপামিনটা সিক্রিয়েট হয় মিড ব্রেনের। তো সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলগুলো যখন প্রপারলি ফাংশন করছে না বা ডোপামিনটা সিক্রিয়েট করতে পারছে না কোনো কারণবশত, তখন আমাদের শরীরে ডোপামিনের অভাব দেখা যায় এবং সেই অভাব থেকে এই রোগটা আমাদের আসছে। এবং অলমোস্ট, ডাক্তারের মাঝখানে ইন্টারফেয়ার করলাম, অলমোস্ট এই গ্রন্থির নাকি খুব একটা চিকিৎসাও হয় না, মানে বিশেষত অপারেশন হয় না আর কি। একদম কোনো অপারেশনও হয় না, কোনো পার্টিকুলার চিকিৎসা হয় না। যেরকম আমরা সুগার রোগকে আলোচনা করার সময় বলি কি আমরা বাইরে থেকে আমরা ইনসুলিনটাকে দিচ্ছি, ইনজেক্ট করে আমরা ব্লাডের মধ্যে ইনসুলিনটা কমাচ্ছি, তার ফলে আমার সুগারটা ঠিক থাকছে, কিন্তু সুগারটা যে কারণে হচ্ছে তার আমরা পার্টিকুলার ট্রিটমেন্টটা করতে পারছি না। ঠিক সেরকমই পার্কিনসন যে রোগটা, তার যে এই যে ডোপামিন সিক্রিয়েটিং সেলটা খারাপ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ডোপামিনটা যে সিক্রিয়েট হচ্ছে না সেটার কথা আমরা ভাবছি না। আমরা ভাবছি আমার হাতটা কাঁপছে, পাটা কাঁপছে, হাত পাগুলো শক্ত হয়ে যাচ্ছে, যেগুলো এর লক্ষণ, যে রিজিডিটি, মাসকুলার রিজিডিটি, মাসেল রিজিডিটি, পায়ের পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে। নর্মাল যে স্টেপিং, একটা মানুষ স্বাভাবিকভাবে যেটা হাঁটে সে হাঁটতে পারছে না, তার পায়ের স্টেপগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট স্টেপে হাঁটছে। জুতোর মধ্যে পা গলাতে অসুবিধে হচ্ছে, কাপ প্লেট ধরতে অসুবিধা হচ্ছে, কাপ ধরতে গেলে হাত কাঁপছে। তো এই যে, বা অনেকের সাইন করতে প্রবলেম হয়, অনেক এরকম পেশেন্ট আমাদের পার্কিনসনে আসে কি ডাক্তার আমরা সাইনটা আমরা প্রপারলি করতে পারছি না, ব্যাংকিংয়ের কাজ করতে পারছি না বা অন্যান্য কাজ করতে পারছি না। বহু পেশেন্ট, এবং পার্কিনসনের সাথে যেহেতু ব্রেন রিলেটেড প্রবলেম, সেখানে একটা ডিমেনশিয়ার প্রবলেম চলে আসে। ডিমেনশিয়ার পার্কিনসনকে গোলালে হবে না। ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রম হবে, আস্তে আস্তে ভুলতে থাকবে আগের ঘটনা। এটা একটা রোগ, আর পার্কিনসন একটা রোগ। কিন্তু পার্কিনসন রোগটা যখন থাকছে আমার শরীরে, তখন ডিমেনশিয়ার প্রবলেমটা আসছে। এবং এই যে ডোপামিন সিক্রিয়েটিং সেলের জন্য একটা কারণ বললাম, সেরকম আর একটা কারণের জন্য পার্কিনসন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্রেনে ল্যাকুনা বলে একটা পোর্শন আছে। ল্যাকুনার পোর্শনে যদি কোনো ইনফ্র্যাক্ট দেখা যায়, ইনফ্র্যাক্ট কথার অর্থ হচ্ছে সেই জায়গাটায় রক্ত সঞ্চালন হবে না। সেই জায়গায় যখন রক্ত সঞ্চালন হবে না, তখন এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। যেরকম আমরা স্বাভাবিকভাবে একটা গাছের মধ্যে জল দিলে গাছটা মানে জীবন্ত থাকে বা তার মধ্যে যে ভাবটা থাকে, তো যখন আমরা জলটা দেবো না তখন সে শুকিয়ে যাবে, সতেজ থাকবে না, শুকিয়ে যাবে। সে ঠিক একই ব্যাপার, রক্ত যদি কোনো পোর্শনে আমাদের না যায়, এই যে ইনফ্র্যাক্ট হচ্ছে, তার ফলে সেই ব্রেনের ওই পোর্শনটার কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার কিভাবে এর ট্রিটমেন্টটা আমরা আয়ুর্বেদে করব। এটা তো আমরা মেডিসিনের মাধ্যমে ধামাচাপা দিয়ে রাখছি, রোগটা 1 বছর হচ্ছে, 2 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু আলটিমেট কিছু হচ্ছে না। আমরা মেডিসিনটা খাচ্ছি, দিনের পর দিন দেখতে পাচ্ছি যে ওষুধটা একটা করে খাওয়ার কথা, সেটা বলা হচ্ছে 2টো করে খেতে হবে, 3টে করে খেতে হবে বা 2.5টে করে খেতে হবে। আস্তে আস্তে ডোজটা বাড়ছে এবং পেশেন্ট ডিটোরিয়েট হচ্ছে। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে পেশেন্ট বিছানা থেকে উঠতে পারছে না, বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে, আগের কথা ভুলে যাচ্ছে, কোনো কাজ করতে পারছে না। আয়ুর্বেদে কিছু মেডিসিন রয়েছে এবং তার সাথে পঞ্চকর্ম থেরাপি, এই দুটো কিন্তু খুব ভালো কাজ করে। আমরা বাত রোগ মানে, গ্রাম বাংলার দিকে বাত রোগ মানে আমরা কীভাবে, আমরা সবসময় যখন আমরা ব্যথার রোগ নিয়ে আমরা আলোচনা করি, অনেক পেশেন্টই হয়তো ফোন করে বলেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেছে আমার বাতের রোগ হয়েছে। বাতের রোগ মানে শুধুমাত্র ব্যথাজনিত কোনো সমস্যা নয়। এই যে কম্প বাত কথাটা বলা হচ্ছে, বাত মানে নিউরোলজিক্যাল পেনও হতে পারে বা নিউরোলজিক্যাল ডিজিজও হতে পারে, নার্ভ রিলেটেড যে কোনো প্রবলেম হতে পারে। তো সেখানে আমাদের বস্তি চিকিৎসা রয়েছে পঞ্চকর্মে এক ধরনের, এবং যেহেতু ব্রেন রিলেটেড প্রবলেম, সেখানে আমাদের শিরোধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে, শিরোপিছু রয়েছে, সর্বাঙ্গ ধারা আছে, ষষ্ঠিকশালী পিণ্ড সেদ রয়েছে, পত্রপিণ্ডলী সেদ রয়েছে। তো নবরা খিচুড়ি বলে এক ধরনের পঞ্চকর্মের ট্রিটমেন্ট রয়েছে। এই যে ট্রিটমেন্টগুলো, এইগুলো যদি প্রপারলি ওই মানুষটির ওপরে, যে মানুষটি পার্কিনসন রোগে আক্রান্ত তার ওপরে দেওয়া যায়, এবং তার সাথে কিছু মেডিসিন যেগুলো আমাদের ব্রেন টিস্যুগুলোকে এনহ্যান্স করে, মানে ভালো করে, সতেজ করে। যেমন আমাদের বলাই আছে মেধ্য রসায়ন, রসায়নের মধ্যে রসায়ন হচ্ছে আমাদের সংহিতার, মানে চরক সংহিতার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রসায়ন, সেটা হচ্ছে একদম 1 নম্বর চ্যাপ্টার। মানে আমার শরীরকে রিজুভিনেট করবো কী করে, আমার ইমিউনিটি পাওয়ার বাড়াবো কী করে, তার মধ্যে একটা জায়গায় আছে মেধ্য রসায়ন। মেধ্য রসায়ন মানে এটা নয় কি আমার খেলে মেধা বাড়বে, বুদ্ধি বাড়বে। আমরা অনেকেই ভাবি কি আমার ব্রাহ্মী একটু খেলে আমার বুদ্ধি বাড়বে, শঙ্খপুষ্পী খেলে আমার ছেলে মেয়েটা একটু মানে ভালো আরও বুদ্ধিমান হবে, এরকম নয়।
মেদ্ধ রসায়ন মানে হচ্ছে আমার ব্রেনের সেলগুলোকে সতেজ করছে। এবার ব্রেন অটোমেটিক্যালি সতেজ হলে তার বুদ্ধিও বাড়বে, অন্যান্য কাজগুলোই ভালো হবে। সেরকম 4টে মেদ্ধ রসায়ন রয়েছে, একটা ব্রাহ্মী, একটা শঙ্খপুষ্পী, একটা জটামাংসী, একটা মণ্ডূকপর্ণী। এই 4টে হার্বসের মাধ্যমে যে সমস্ত ওষুধগুলো বানানো হয় সেগুলো কিন্তু পার্কিনসন রোগের ক্ষেত্রে খুব উপকারী হয় এবং খুব কাজদায়ক হয়, এবং তাতে পেশেন্টরা খুব উপকার পায়। তো যারা এই ধরনের রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন, বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন, কোনো চিকিৎসা পাচ্ছেন না, আমি একবার বলবো আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। কারণ আজকে এনবিপিতে বহু পেশেন্ট পার্কিনসনের কিন্তু সুস্থ রয়েছেন, স্বাভাবিক হাঁটাচলা করছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন, এখন তাদের কোনো ওষুধও খেতে হচ্ছে না। ঠিক, মানে এটা হচ্ছে একদম সুস্থ হওয়ার একটা বিশুদ্ধ হার্বাল উপায় আর কি, বিশুদ্ধ হার্বাল উপায়। এবং আমরা জানি, এটা সবাই জানি কম বেশি, যে অ্যালোপ্যাথ ওষুধ বা অন্যান্য প্যাথির ওষুধ, পার্টিকুলার কোনো প্যাথিকে না বলে, এটা একদম সবাই আমরা জানি, আমরা সার্চ করলেই এখন তো সব গুগল ওয়ার্ল্ডে আমরা বাস করি, দেখতে পাবো যে এই সমস্ত জড়িবুটি মানে গাছ থেকে কিন্তু অন্যান্য প্যাথিরও ওষুধ তৈরি হয়। আয়ুর্বেদ তার মানে সেই ক্ষেত্রে দেখতে গেলে আয়ুর্বেদ হচ্ছে এর উপরে তার সর্বাগ্র অধিকার। এবং এই যে বিভিন্ন 4টি ইনগ্রিডিয়েন্টসের কথা বললেন, উপাদানের কথা বললেন, সবটাই কিন্তু প্রাকৃতিক উপাদান। এই উপাদানগুলোকে ব্যবহার করে আপনাকে ন্যাচারাল পদ্ধতিতে রিজুবিনেট করা, আপনাকে ন্যাচারাল পদ্ধতিতে রিঅ্যাকেন্ট করা, পুনরায় জাগরিত করা। এবং এটা একটা প্রসিজিয়ার। এই প্রসিজিয়ার বর্তমানে এনবিপির হাত ধরে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রসিদ্ধি লাভ করছে, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার এক এক করে আপনাদের ফোন নিই, তবে ডেফিনেটলি আমি এটাও জানিয়ে রাখি যে যারা পার্কিনসন পেশেন্ট তারা অ্যাটলিস্ট তাদের বাড়ির কেউ থাকলে ফোন করুন। মানে এই যে স্যার যেটা বললেন এটা একদম বাস্তব, যে ফোনটাকে ধরে ফোন করবার মতো ক্ষমতা তাদের থাকে না, কারণ অলওয়েজ তাদের হাতের এই পাম শিভার করছে, কাঁপছে। কাজে এই ঠিক এরকম, দিস ইজ অলওয়েজ শিভারিং, কাঁপছে হাত। কী ট্রিটমেন্ট হতে পারে বা তাদের বাড়ির লোক থাকলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? আমার সালে ডিমেনশিয়া রোগ আছে বলছে। আচ্ছা, প্রচুর ডক্টর দেখা গেছে, অ্যালোপ্যাথি প্রচুর ডাক্তার, প্রচুর টেস্ট করা হয়েছে, কিন্তু ওনারা বলেছে কোনো ট্রিটমেন্ট নেই। এখন আমার এক পরিচিত আপনাদের ওখানে মধ্যমগ্রামে ওখানে গেছিল, অন্য ডাক্তারের, কিন্তু উনি বললেন যে তাদের ঠিক আছে, কিন্তু খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। আচ্ছা, আমাকে আইডিয়া দেবেন কতদিনে এটা হতে পারে, কতদিন চলতে পারে ট্রিটমেন্টটা, বা কত খরচা হতে পারে? হ্যাঁ, আপনার কি রোগটা আরেকবার বলুন, আমি শুনতে পারলাম। ডিমেনশিয়া। আচ্ছা, বয়স কত এখন? তার বয়স হচ্ছে 45-45। এটা আপনার বোনের বললেন না? হ্যাঁ, আপনার সিস্টারের, মানে ওনার বোনের ডিমেনশিয়া হয়েছে। হ্যাঁ, উনি অনেক জায়গায় দেখিয়েছেন, মানে বিশেষ উনি প্যাথির কথা উল্লেখ করলেন, আমি আর রিপিট করতে চাইছি না, যে এর কোনো ট্রিটমেন্ট নেই ওনাকে বলা হয়েছে। আচ্ছা, বাড়িতে কারুর ছিল? না, কোনো ছিল না। আচ্ছা, সিটি স্ক্যানে কি কোনো অ্যাট্রফি বা ব্রেনের কোষ শুকিয়ে যাচ্ছে এরকম কিছু বলেছে? হ্যাঁ, বলেছে না, সব শুকিয়ে গেছে, ওরা আর কিছু করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, আমি বলছি। তো আমি ডিমেনশিয়ার কথাটা একবার বললাম, কারণ ডিমেনশিয়া পার্কিনসনের সাথে খুব রিলেটেড। যাদের এক নয়, যাদের পার্কিনসন থাকে তাদের ডিমেনশিয়ার প্রবলেমটা আসে, স্মৃতিভ্রম হতে পারে। তো আপনাকে আমি বলছি, হ্যাঁ, আপনি মধ্যমগ্রামে আপনার হয়তো কেউ পরিচিত ট্রিটমেন্ট করেছেন, সে এখন ভালো আছেন, কিন্তু আপনাকে বলা হয়েছে কি ওখানে, হ্যাঁ, এক্সপেন্সিভ হতে পারে। দেখুন, রোগের ওপর ডিপেন্ড করে। যে রোগের ট্রিটমেন্ট মানুষ পাচ্ছে না, দেশের মধ্যে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, একদম ফেলিওর হয়ে যাচ্ছে, তারা তো পয়সা খরচা করেই বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিনা পয়সায় তো কোথাও কেউ যাচ্ছে না। কিন্তু সেটা রোগের ওপর সবসময় ডিপেন্ড করে। ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গেলে এক ধরনের খরচা হয়, হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করতে গেলে এক ধরনের খরচা হয়, এইভাবে ডিমেনশিয়ার ট্রিটমেন্ট করতে গেলে সেটা রোগের ওপর ডিপেন্ড করে সবসময়, কি আপনি কি রোগ নিয়ে আসছেন, আর ওইটা ওইভাবে বলা যায় না যতক্ষণ না পেশেন্টের কন্ডিশনটা কি রকম, এবং কন্ডিশন কোন কন্ডিশনে, পেশেন্টের রিপোর্টের অবস্থাটা কি রয়েছে। আপনাকে আমি এটাই বলছি কি ডিমেনশিয়ার ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে। আমি আজকে ওই রোগটা নিয়ে আলোচনা করছিলাম এবং ওই রোগ রিলেটেডই বিভিন্ন থেরাপির কথা এবং মেডিসিনের কথা বলছিলাম। এই যে মেদ্ধ রসায়নগুলো 4টে নাম বললাম, মণ্ডূকপর্ণী, জটামাংসী, শঙ্খপুষ্পী এবং ব্রাহ্মী, এটাও কিন্তু ডিমেনশিয়া রোগে দেওয়া হয়। আমরা জানি টগর ফুল দেখতে পাই রাস্তায়, সাদা টগর ফুল, টগর ফুলের পাতা থেকে এক ধরনের মেডিসিন তৈরি হয়, এটাও কিন্তু ডিমেনশিয়ায় দেওয়া হয়।
এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো কিন্তু এই ধরনের ব্রেন এবং স্মৃতি রিলেটেড প্রবলেম দেওয়া হয়। ডিমেনশিয়ার পাশাপাশি আর একটা কথা বলবো, অনেকের অ্যালজাইমারের প্রবলেম থাকে, সেটাও এক ধরনের ভুলে যাওয়ার প্রবলেম। তো এই ধরনের মানসিক যে সমস্যাগুলো তার কিন্তু ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কারণ মানসিক দোষ বলেই এক ধরনের আমাদের জিনিস রয়েছে, চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে রজ এবং তম নিয়ে আমরা আলোচনা করি সবসময়। তো আপনাকে আমি একবার বলবো আপনার বোনকে নিয়ে একবার মধ্যমগ্রামে এসে দেখান। যদি বোনকে না আনতে পারেন, বোনের যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই বোনের ইমপ্রুভমেন্ট হবে এবং বোনও ভালো হবে। এবং দেখুন, সব থেকে বড় উদাহরণ, আপনি একটু আগে বলছিলেন যে ব্রেনের সেল শুকিয়ে যাওয়া। দেখুন, ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি কী বললেন? এটা কিন্তু একদম মানে স্ক্যানের রিপোর্ট উনি বললেন, হেড স্ক্যান যেটা, বা এমআরআই করলেও হয়তো একই জিনিস আসবে, যে সেখানে ব্রেনের সেল শুকিয়ে গেছে এবং তাকে আর পুনরায় উজ্জীবিত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব নয়। সেটাই কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আয়ুর্বেদ সেই কাজটা করছে। দেখুন, ওনার বক্তব্যে সেটা পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে যারা অনুষ্ঠান দেখছেন। কে আছেন আমাদের পরের ফোনে? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে মিস্টার মুখার্জি বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার মেয়ের বয়স 16 বছর। অ্যাকচুয়ালি জন্মের পর থেকে মোটামুটি কানে বা কান শুনে কথা ঠিক বলতে পারে না। ও বয়স 15 বছর, কথা বলতে অসুবিধা হয়? হ্যাঁ, তো এখন ব্যাপারটা কি, নার্সের ডাক্তার আমি দেখাচ্ছি নিউরোসায়েন্স থেকে, হ্যাঁ, কিন্তু ফিজিওথেরাপি করে ভাবতে পারছে না, বাচ্চাও পাচ্ছে নর্মাল ভাবে হাঁটছে, কিন্তু এখন আমাকে কিছু কথাটা বলতে পারে না। এখন কি করণীয় আছে? নার্ভের প্রচুর হচ্ছে, অবশ্যই হচ্ছে, হাঁটা চলা করতে পারে ঠিকঠাক মতো? হ্যাঁ ঠিক আছে। ডাক্তাররা কি ডিলেড মাইলস্টোন বলে এরকম কিছু বলেছেন নাকি কিছু বলেননি? স্ক্যান করেছিলাম, তবে স্ক্যানের মধ্যে একটা হালকা স্পট দেখা দিচ্ছে, স্পটের জন্য অবস্থা হতে পারে। আচ্ছা আচ্ছা, ডাক্তাররা এমনি কথা কি একদমই বলতে পারে না, না তোতলায় মানে স্ট্যাভারিং করে? না না না, কথা একদমই বলতে পারে না, আউ আউ করে কথা বলে। স্পিচ থেরাপি করিয়েছেন? হ্যাঁ, স্পিচ থেরাপি করছি। আচ্ছা, রেগুলার করান ওটা? সপ্তাহে 2 দিন। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো মেইনলি যেটা প্রবলেমটা হয় অনেক ক্ষেত্রে, ডিলেড মাইলস্টোন বলে এক ধরনের আমাদের চ্যাপ্টার রয়েছে, কি ডেভেলপমেন্টাল ডিলে। আমার যে বয়সে যেটা হওয়ার কথা সেই বয়সে সেটা হবে না, কিন্তু 15 বছর বয়স। হ্যাঁ, 15 বছর বয়স, এখন তো কথা বলারই কথা, তার নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। এবার দেখুন, জন্মগত যদি কথা না বলতে পারে সেটা এক ধরনের সমস্যা, সেটা কিন্তু কারেক্টেবল হয় না। এই যে বলে ওনার মুখ থেকে সাউন্ড আসছে মানে এটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো। তার পিছনে কিন্তু যেমন মেডিসিনের দরকার রয়েছে, সেরকম আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্পিচ থেরাপির কথা, স্পিচ থেরাপিরও কিন্তু দরকার রয়েছে, কারণ এই ধরনের পেশেন্টদের আমরা স্পিচ থেরাপির কথা বলি, যেটা আমাদের এখানে মানে আমাদের সংস্থার মধ্যেও সেরকম লোক রয়েছেন যারা এটা হেল্প করে, স্পিচ থেরাপিস্ট রয়েছেন যারা স্পেশালাইজ, তারা সেটা বলে দেয় এইভাবে করতে হবে। তো একবার মেয়েকে নিয়ে দেখা করুন, কারণ এই যে 2টো ফোন পেলাম, 2টো ফোনের মধ্যে একটা সাজুজ্য রয়েছে কি পেশেন্টগুলো এই ধরনের, কি একবার তাদের রিপোর্টগুলো দেখা দরকার। না দেখে আমি এখান থেকে বলে দিলাম কি আপনি ভালো হয়ে যাবেন, আপনি চলে আসুন, সেটা ঠিক বলা হবে না। আপনাকেও আমি বলবো আপনি একবার শ্রীরামপুর থেকে বেলুড় আমাদের চেম্বার রয়েছে যেটা নিয়ারেস্ট হবে, বেলুড়ে আপনি একবার দেখা করুন, এসে রিপোর্টগুলো নিয়ে মেয়েকে নিয়ে আসুন, আমরা দেখে বলে দেবো কি এটা সম্ভব কি সম্ভব নয়। এবং পেশেন্টকে নিয়ে আসতে পারলে সব ক্ষেত্রে ভালো হয়, সব ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, আরো আরেকজন রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, কে কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার 59 বছর বয়স, আর আমার এখন একটা মানে কমছে না। কি হয়েছিল? হাতের তালু দুটো মানে সমানে কুটকুট করে, ওই মানে চুলকো ফুলে যায়, উপরে কিন্তু কিছু নেই, কোনো গা পা কিছু নেই, ফুলে যায় আবার নিজে থেকে কমে যায়, ভিটামিন থেকে কোন রকম কমছে না। এমনি আমি এদের পাশে 4-5 দেখি, এখন মোটামুটি একটু আছে, কিন্তু আমার ফুলাটা কমছে না। আচ্ছা, বাঁ দিকটা কি হয়েছে বললেন, আর একবার বলুন, বাঁ দিকে কি হয়েছে? আমার মানে পায়ের গিটটা ফুলে গিয়েছে। আচ্ছা, বাঁ দিকের পাটা ডান দিকে ফোলেনি, তাই তো? না না না, ডান দিকে কিছু নেই, মানে ওটা অনেক সময় উঠতে বসতে আমার সমস্যা হয়। আচ্ছা, ডাক্তারবাবু কোনো রিপোর্ট বা কিছু করিয়েছেন না শুধু মেডিসিন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে এমনি মেডিসিন দিয়েছে। আচ্ছা, কিন্তু এমনি ফুলাটা কমে যায়, এমনি ওই কুটকুটানিটা বন্ধ হয়েছে, ওই হাতের তালুর কুটকুটা। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্বস্থলী থানা, পূর্ব বর্ধমান। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়।
তো এই যে পাটা ফুলে যাচ্ছে, পা তো অনেক কারণেই ফুলে, পা ইউরিক অ্যাসিড, গাউটি আর্থারাইটিস যেটা আয়ুর্বেদে বাত রক্ত বলে, সেটা থাকলে পা ফুলতে পারে, গোড়ালি ফুলতে পারে, বা অন্যান্য জয়েন্ট স্পেস ফুলতে পারে, বা আপনার কিডনির যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে পা ফুলতে পারে, আপনার কার্ডিয়াক যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে পেডালিডিমা বা পায়ে সোয়েলিং আসতে পারে। তো পা ফোলা অনেকগুলো কারণে হয়। আবার লিম্ফ চ্যানেল ব্লকেজ যদি হয়, লোয়ার পোর্শনের লিম্ফ চ্যানেল ব্লকেজ যদি হয় সেক্ষেত্রে আসতে পারে। অনেকে হাইপার টেনশনের মেডিসিন খান, কিছু হাইপার টেনশনের মেডিসিন রয়েছে যেগুলো বিটা ব্লকার বলা হয়, বিটা ব্লকার যদি ইউজ করা হয় অনেক পেশেন্টের ক্ষেত্রে পাটা ফোলা আসতে পারে। তো পা ফোলা অনেকগুলো কারণে আসতে পারে। এবং তার সাথে সাথে যেটা আপনি বললেন দুটো হাতের তালু চুলকাচ্ছে, এটা 100% আপনার অ্যালার্জির প্রবলেম রয়েছে। কোনো খাবার থেকে হোক, ডাস্ট থেকে হোক, বা কোনো পেটস থেকে, পেটস মানে হয়তো গরু, বাছুর বা বিড়াল, বা বাড়িতে যদি কোনো পোষ্য থাকে সেইখান থেকে হতে পারে। অ্যালার্জি অনেক কারণেই হয়, সান অ্যালার্জি হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে। তো অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে, দুটোরই ট্রিটমেন্ট রয়েছে, পায়ের সোয়েলিংয়েরও ট্রিটমেন্ট রয়েছে এবং অ্যালার্জিরও ট্রিটমেন্ট রয়েছে, যেটার জন্য আপনার হাত চুলকাচ্ছে বা হাতটা ফুলে যাচ্ছে, এবং পায়ের ফোলারও ট্রিটমেন্ট রয়েছে। আপনি একটু যোগাযোগ করে নেবেন, বর্ধমানের সামনেই চেম্বার রয়েছে, যেখানে আমাদের ডাইরেক্টর সিএমডি যাচ্ছেন ডক্টর বি শর্মা। তো আপনি একবার যোগাযোগ করে নিন, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে একবার দেখিয়ে নিন, দেখিয়ে ডাক্তারবাবু যেভাবে বলবে সেটা শুনলে আশা করছি খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন। আর কেউ কি আছেন ফোনে? আচ্ছা, যদি ফোনে না থাকেন তাহলে আমি একটু চেম্বার আপনাদেরকে বলে দিই। আপনাদের নেক্সট ফোন আমি চেম্বার অ্যানাউন্স করবার পরে নিচ্ছি। 12 তারিখে চেম্বার, অর্থাৎ আগামীকাল 12ই জুন চেম্বার হচ্ছে বনগাঁতে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 13 তারিখে হচ্ছে ক্যানিংয়ে চেম্বার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আর দে থাকবেন। 14 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, বর্ধমান, মালদা এবং খড়গপুর। বর্ধমানে থাকবেন ডক্টর এস ভাদুরী, মালদায় থাকবেন ডক্টর এস ঘোষাল, খড়গপুরে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা। 15 তারিখে চেম্বার 4টে জায়গায় আছে, কৃষ্ণনগর ডক্টর এ হালদার, কোচবিহার ডক্টর এস ঘোষাল, আগরতলা হচ্ছে ডক্টর বি শর্মা, আর 15 তারিখে দুর্গাপুর হচ্ছে ডক্টর এস ভাদুরী। 16 তারিখে চেম্বার হচ্ছে বহরমপুরে, ডক্টর এ হালদার থাকবেন। 17 তারিখে চেম্বার হচ্ছে হিড়িয়াতে, এ হালদার থাকবেন। 18 তারিখ চেম্বার মেচেদাতে, ডক্টর বি শর্মা থাকবেন। 20 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগে, ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে শিলিগুড়ি এবং বাঁকুড়া। 21 তারিখ শিলিগুড়ি থাকবেন ডক্টর বি শর্মা, বাঁকুড়াতে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। 22 তারিখের চেম্বার হচ্ছে 3টে জায়গাতে, এক হচ্ছে আলিপুরদুয়ার, ডক্টর বি শর্মা থাকবেন। 22 তারিখে হচ্ছে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন, আর ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে গুয়াহাটি, আসামে। 23 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখ আরেকটা চেম্বার মিস করে গেছি আমি, সেটা হচ্ছে 22 তারিখে বোলপুর, ডক্টর এস ভাদুরী থাকবেন। 27 তারিখে হচ্ছে রায়গঞ্জের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 28 তারিখে হচ্ছে কাকদ্বীপ, ডক্টর এস ভাদুরী থাকবেন। 29 তারিখে জামশেদপুর, ডক্টর বি শর্মা থাকবেন। 5 তারিখে অর্থাৎ জুলাই মাসে, নেক্সট মান্থে দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে হলদিয়া এবং দ্বিতীয় হচ্ছে আসানসোল। হলদিয়াতে থাকবেন ডক্টর এ হালদার, আর আসানসোলে থাকবেন ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা। 6 তারিখে চেম্বার, 6 জুলাই হচ্ছে চেম্বার গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকবেন। 20 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে শিলচরে ডক্টর বি শর্মা থাকবেন, আসামে। 21 তারিখে ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকবেন। আর 22 তারিখে আবার কিন্তু দিল্লির চেম্বার, দিল্লিতে এবার যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে মোটামুটি চেম্বার শিডিউল। আপনারা জানতে পেরেছেন, আমি যখন বললাম তখন হয়তো নোট করেছেন, না হলে যদি না তা করতে পারেন তাহলে নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 এবং 9830235537। এই নাম্বারে ফোন করলেও আপনি জানতে পারবেন কবে কোথায় চেম্বার রয়েছে বা আপনার কাছের চেম্বার কোথায় হবে। কলকাতার হাওড়ার চেম্বার এখানে উল্লেখ করলাম না, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস এবং রেজিস্টার্ড অফিস রয়েছে, সেখানেও আপনি দেখাতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? মৌমিতা দাস, চন্দ্রনগর থেকে বলছি। বলুন, কি হয়েছে দিদি আপনার? বলছি আমার 2.5-3 বছর আগে ইউট্রাসটা অপারেশন হয়েছে। তার মানে বেল পাতার পরে 3 মাস বেল পেতেছি, তারপরে পেটটা প্রচুর পরিমাণে ফুলে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে যথারীতি, আর হাত পা চোখ মুখ খুব ফোলা, আর হচ্ছে ভিটামিন D3 আমার শুধু 14, আমি টেস্ট করেছিলাম শুধু 14 আছে। আচ্ছা, হাত পা যে ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, আপনি কি অন্য ধরনের কোনো ওষুধ খান বা অন্য রোগের জন্য কোনো ওষুধ খান? আমার শুধু থাইরয়েডের ওষুধটা চলে। আচ্ছা, ওজন কত এখন? 71। আচ্ছা, হাইট কত হবে মোটামুটি?
ওই 5 ফুট 1 ইঞ্চির মতো হবে। ঠিক আছে। আর এই যে হাত মুখ ফুলছে, এতে কোনো মানে ইচিং আছে, চুলকানি ভাব রয়েছে? ইচিং চুলকানি কিছু নেই, কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। মানে আমি উঠে দাঁড়াতে পারার মতো অবস্থায় থাকি না। হাতগুলো মুঠো করতে অসুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মানে হাতে আমি একটা সামান্য 2-3 জনের রান্না কড়াইটা তুলতে পারি না। আচ্ছা, বলছি জ্বর জ্বর ভাব থাকে? হ্যাঁ, মাঝে মাঝে একটু জ্বর জ্বর ভাবটা থাকে। ঠিক আছে, এর জন্য কোনো ডাক্তারকে দেখাননি? দেখিয়েছি, কিন্তু দেখিয়ে আমাকে ভিটামিন D3 ইনজেকশন। বয়স কত এখন? আমার এখন 42। আচ্ছা, এমনি পায়খানা পরিষ্কার হয়? পায়খানা পরিষ্কার হয় বলতে একদিন মানে 2-3 দিন যদি ঠিকঠাক হয়, তারপরের দিন কিছু খেয়ে সেটা আর কি হজম করতে পারি না। সেটা একদম মানে পাতলা পটি হয়ে বেরিয়ে যায় একদম, মানে 4-5 বুঝতে পেরেছি। বন্ধ হতে চায়। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হবে, শুনুন। তো আমরা মাঝে মাঝে একটা রোগ নিয়ে আলোচনা করি, রিউমাটয়েড আর্থারাইটিস। তো ওনার যে লক্ষণগুলো শুনলাম, আমি যতটা শুনলাম, অন্য রোগও হতে পারে, আমি শিওর নই। তো সেটা রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার চান্সটা বেশি আছে। আবার উনি মনে করছেন যে ওনার ইউট্রাসটা অপারেশন। না, ইউট্রাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। 2-2.5 বছর আগে হয়েছে, হলে সেকেন্ডারি ইনফেকশন হতে পারতো বা অন্য কিছু প্রবলেম আসতে পারতো। ইউট্রাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই, আলাদা সমস্যা এটা। আপনার ভিটামিন D3 আমাদের হচ্ছে ইনসাফিসিয়েন্ট বলা হয়, ডেফিসিয়েন্সি বলা হয় বিলো দ্যান 20, 20 নিচে যদি থাকে সেটা ভিটামিন D3 ডেফিসিয়েন্সি বলা হয়। মানে ওনার ভিটামিন D3 কম রয়েছে। সেক্ষেত্রে উনি অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছেন, নিশ্চয়ই ওষুধ দেওয়া আছে তার আপনার জন্য। তো আপনাকে সাইড বাই আমি কিছু রিপোর্ট করতে বলছি। RA ফ্যাক্টরটা করাবেন, অ্যান্টি-CCP করাবেন, CRP, এই 3টে রিপোর্ট করাবেন। RA ফ্যাক্টর, অ্যান্টি-CCP, CRP 3টে যখন আপনি করালে দেখতে পাবেন এর মধ্যে কোনোটা না কোনোটা অবশ্যই বাড়া থাকবে। রিপোর্টটা যখন হাতে পেয়ে যাবেন চন্দননগর থেকে, অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ ভবিষ্যতে এই রোগটা বাড়বে। এখন জাস্ট চালু হয়েছে, ভবিষ্যতে গিয়ে আঙুল মাখতে থাকবে, পায়ের আঙুল মাখবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এরকমই একটা রোগ। তবু আমি আপনাকে বলছি, আর যদি রিপোর্টটা দেখেন নর্মাল আসে, আমি যে 3টে রিপোর্ট বললাম, RA ফ্যাক্টর, অ্যান্টি-CCP আর CRP, যদি নর্মাল থাকে তাহলে অবশ্যই দেখা করবেন। এটা অন্য রোগ হতে পারে, সেটা আমি টিভিতে এখন আলোচনা করব না। তো সেটা সামনাসামনি যোগাযোগ করবেন, আমি অবশ্যই বলে দেবো। বেশ, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যাঁ বলছি। বলুন, শুনতে পাচ্ছি। বলছি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ তো লাগিয়ে। হ্যাঁ, ডক্টরবাবু শুনতে পাচ্ছেন, আপনি বলুন আপনার কি হয়েছে, আপনি বলুন, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন। হ্যাঁ বলছি, আমার হাত পায়ের আঙুলগুলো মানে টান ধরছে, তারপর মানে কোনো কাজ করতে করতে হঠাৎ মানে হাতগুলো আঙুলগুলো এত মানে বেঁকে যাচ্ছে, আর সোজা করতে পারছি না। বয়স কত এখন? 70। আচ্ছা, হাতের আঙুলে হচ্ছে না পায়েতেও হয়? না, পায়ে আঙুলে হয় না, পায়ে ওই গোড়ালির উপরটা একটু কনকন কনকন করে। ঘাড়ে ব্যথা, মাথা ঘোরা এগুলো রয়েছে? না, মাথা ঘোরা নেই, ওই স্মৃতিভ্রম মাঝে মাঝে হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু হয়তো বিষয় নিয়ে হয়তো কোথাও কোনো কিছু আনতে গেলাম, ফটকে ভুলে গেলাম। হাত উপরে তুলতে অসুবিধা হয়? হ্যাঁ, হাতগুলো উপরে সোজা করে তুলতে অসুবিধা হয়? হ্যাঁ, ওই ইয়েতে বাহুতে কনকন করে ব্যথা করে, দুটোতেই। আচ্ছা, আপনার এটা না একটা নার্ভের সমস্যা আছে। আপনি একটু টিভিতে, কোথা থেকে বলছেন আপনি? আমি বীরভূম থেকে বলছি। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি সমস্যা হতে পারে। তো মেনলি ওনার যে সমস্যাটা হবে, এটা একটা বয়সজনিত সমস্যা। 71 বছর বয়স বললেন, এটা একটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, অবশ্যই আছে। ওনার ঘাড়ে হয়তো ব্যথা হয় না এখন, তার সাথে ফ্রোজেন শোল্ডার আছে। ফ্রোজেন শোল্ডারের জন্য ওখানে নার্ভ কম্প্রেশন হয়েছে, যেটা আমাদের উপর থেকে আসছে নার্ভটা, মিডিয়ান নার্ভ। সেই মিডিয়ান নার্ভ কম্প্রেশন হওয়ার ফলে ওনার হাতে আঙুলগুলো টেনে ধরছে। এটা এক ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভ ঘটিত সমস্যা, যেখান থেকে আপনার এই সমস্যাটা আসছে। এবং স্মৃতিভ্রম হচ্ছে, সেটা একটা আলাদা সমস্যা। এর ট্রিটমেন্ট রয়েছে, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই ভালো থাকবে। বেশ, আজকে আর হাতে সময় তো নেই। এখন ব্যাপার হচ্ছে আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে হবে। আজকে সবথেকে যেটা বড় ব্যাপার, বেশ কিছু কমপ্লিকেটেড রোগ আজকে, মানে সমস্যা, যেগুলো আজকে অনুষ্ঠানে আলোচিত হলো, হয়তো আগে হয়নি। কাজে এপিসোডটা গুরুত্ব সহকারে আবারও দেখবেন। যদি আপনার মানে যারা দেখবেন পরবর্তী সময় ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাদের যদি এই জাতীয় কোনো সমস্যা হয়, কম বেশি একই সাজেশন থাকবে আপনাদের জন্য। আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করে বিভিন্ন চেম্বার যেখানে রয়েছে অ্যাটেন্ড করতে পারেন। আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে, আর নমস্কার জানাই আপনাদের সবাইকে।